চৌঠা আগস্ট 2026 জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে তামিলনাড়ুতে, দিল্লিতে নয়, তামিলনাড়ুতে। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং বিরোধী দল ডিএমকের যুবনেতা উদয়নিধি স্ট্যালিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ছেলে। এবার তিনি জামিন পেয়ে গেছেন হাইকোর্ট থেকে, সুতরাং তার গ্রেপ্তারি, তার জেলবাস, হাজতবাস এসব নিয়ে কোনো খবর নেই, তিনি জামিন পেয়ে গেছেন। কিন্তু তিনি যে গ্রেফতার হয়েছেন, যে কারণে গ্রেফতার হয়েছেন সেটা খবর। তার কারণ কি? তারা ডিএমকে উগ্র প্রাদেশিক রাজনীতি করে, তারা বেশ জোরের সঙ্গে প্রাদেশিক রাজনীতি করে এবং উদয়নিধি স্ট্যালিন বিভিন্ন সময় বিভিন্ন প্রাদেশিক মন্তব্য করেন, কিন্তু সেগুলোর জন্য তিনি গ্রেফতার হননি। তাহলে এই গ্রেফতারি তাঁর ক্ষেত্রে আশীর্বাদ হতো। তাহলে এই গ্রেফতারির ফলে তিনি শহীদ সেজে নিজের সমর্থকদের কাছে যেতে পারতেন এবং তিনি হয়তো জামিনের আবেদনও জানাতেন না। উদয়নিধি স্ট্যালিন গ্রেফতার হয়েছেন একটা মহিলার উদ্দেশ্যে ডাবল মিনিং বা দুরকম মানে হয় এরকম মন্তব্য করেছেন, যার একটা মানে অত্যন্ত খারাপ, এবং সেই কারণে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে একেবারে ছিচিকার পড়ে গেছে তামিলনাড়ুতে ডিএমকে বিরোধী রাজনীতিতে। সবচেয়ে বড় কথা, জেনজি, যারা এই মুহূর্তে ভারতীয় রাজনীতির এবং ভারতীয় সমাজ জীবনের মূল চালিকা শক্তি বলে ধরা হচ্ছে, তারা উদয়নিধি স্ট্যালিনের উপর বেজায় খাপ্পা। জেনজি এখন ভারতীয় রাজনীতির সবচেয়ে জাগ্রত দেবতা। সব রাজনৈতিক দলই এই দেবতার মন পাওয়ার চেষ্টা করছে এবং সাধনা করে যাচ্ছে। এবার এই জেনজি, এই জাগ্রত জেনজির দেখা কোথায় পাবে? দিল্লির যন্তর মন্তরে? এটা একটা প্রচলিত ধারণা হয়ে গেছে যে ককরোচ জনতা পার্টি বোধহয় জেনজির একমাত্র প্রতিনিধি। তা নয়, জেনজি একটা বিশেষ এজ গ্রুপকে নির্দিষ্ট করে, যারা একটা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছিল। তাই শুধু ককরোচ জনতা পার্টির সদস্যরা অবশ্যই জেনজির প্রতিনিধি, কিন্তু জেনজি শুধু দিল্লির যন্তর মন্তর বা মহারাষ্ট্রের সম্ভাজিনগরে নেই, ভারত জুড়ে ছড়িয়ে আছে জেনজি। এবং দিল্লির যন্তর মন্তরে যে বহুল প্রচারিত আন্দোলন আমরা দেখলাম, সফল আন্দোলন আমরা দেখলাম, স্বীকার করতে অস্বীকার করার কোনো জায়গা নেই। তারও আগে তামিলনাড়ুতে জেনজির সফল মুভমেন্ট হয়ে গেছে, রাজনৈতিক পালাবদলও হয়ে গেছে। গত নির্বাচনে যখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো, তখন তামিলনাড়ুতে ক্ষমতায় এসছে সুপারস্টার বিজয়ের ডিএমকে। এবার বিজয় একজন সিনেমা অভিনেতা, সুপারস্টার, খুব জনপ্রিয়, কিন্তু তার কোনো রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা ছিল না। তিনি তামিলনাড়ুতে ডিএমকের মতো সাংগঠনিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী দলকে উৎখাত করে ক্ষমতায় এলেন কি করে? এই জেনজির আশীর্বাদে। এবং তামিলনাড়ুতে রাজনৈতিকভাবেও জেনজি কিন্তু একমাত্র যন্তর মন্তরে যে জেনজির যে আন্দোলন, তার রাজনৈতিক প্রভাব এখনো কোথায় পড়েছে সেটা বুঝতে পারছি না, কিন্তু তামিলনাড়ুতে কিন্তু জেনজি রাজনৈতিক পালাবদল ঘটিয়ে দিয়েছে। জেনজির আশীর্বাদ পেয়েছেন সুপারস্টার বিজয়। অভিশপ্ত হলেন কে? উদয়নিধি স্ট্যালিন। কিভাবে অভিশপ্ত হলেন উদয়নিধি স্ট্যালিন? তাহলে ঘটনাটা খুলে বলতে হবে, এবং এর সঙ্গে জেনজির সম্পর্কিত কোনো ঘটনা নেই। ঘটনাটা বেশ পুরনো। বহু দশক ধরে কাবেরী নদীর জল নিয়ে তামিলনাড়ুর সঙ্গে কর্ণাটকের ঝামেলা প্রতি বছর হয়। কাবেরী নদীর জল গরমকালে কমে যায় এবং সেই জলবন্টন নিয়ে দুই রাজ্যের চাষিদের মধ্যে ঝামেলা হয়। বহু দশকের পুরনো সমস্যা, এবং দুই রাজ্যেই যে ক্ষমতায় বসে তাকে এই ঝামেলা পোহাতে হয়। এখন টিভিকের সরকার চলছে, এখন বিজয়ের সরকার চলছে, এবং টিভিকের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়। আবার জল নিয়ে সমস্যা হয়েছে, তামিলনাড়ুর চাষিরা জল পাচ্ছেন না, কর্ণাটক জল ছাড়ছে না, তামিলনাড়ুর চাষিরা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং বিজয়ের জনপ্রিয়তাকে এর মাধ্যমে ক্ষুণ্ণ করার জন্য বিজয়ের বিরোধী রাজনৈতিক দলগুলো সব ময়দানে। এটা রাজনীতির ধর্ম। এবার বিরোধী দল হচ্ছে ডিএমকে, তার নেতা হচ্ছেন উদয়নিধি স্ট্যালিন। তিনিও বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন তাঞ্জাভুরে, তামিলনাড়ুর তাঞ্জাভুরে তিনি বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। বিক্ষোভ হচ্ছিল, এবং বিক্ষোভ চলাকালীন হঠাৎ জনতার মধ্যে থেকে আওয়াজ উঠল তৃষা তৃষা করে। তৃষা হচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু। এবার তাকে এর মধ্যে তুলে আনার কোনো, টেনে আনার কোনো প্রয়োজনই নেই, কারণ তিনি একজন নামকরা অভিনেত্রী, খুব সম্মানীয় ব্যক্তি। এবার তৃষা জনতার শ্রোতাদের মধ্যে কে কার নাম নেবে, কি বলবে, সেটা কারো নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে উদয়নিধি স্ট্যালিন তখন একটা কাজ করেন, তিনি একটা মন্তব্য করেন বলে অভিযোগ। তিনি নিজের তৃষার নামটা যখনই স্লোগান উঠতে শুরু করলো শ্রোতাদের মধ্যে থেকে, তিনি নিজের বক্তব্য থামিয়ে দেন, এবং তারপর তিনি তামিল ভাষায় একটি মন্তব্য করেন বলে বিজেপি আর টিভিকের সমর্থকরা অভিযোগ করছেন। সেই মন্তব্যটা নাকি ডাবল মিনিং হয়, এবং
এবং সেই মন্তব্যটা নাকি অভিনেত্রী তৃষার পক্ষে অপমানজনক। এই মন্তব্যের পরেই একদমই উদয়নিধি স্টালিনকে নিয়ে চিচিখার পড়ে গেছে, জেনজি খেপে গেছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর হয়, তার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে এফআইআর হয়, তার বিরুদ্ধে পুলিশে এফআইআরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে যায়, তাকে গ্রেফতার করে। চেন্নাইতে উদয়নিধি স্টালিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এটা অপমানকর হতে পারতো আমাদের রাজ্যে যদি হতো, কিন্তু চেন্নাইতে তামিলনাড়ুর রাজনীতিতে ওই গ্রেফতারি অপমানকর নয়। তার কারণ হচ্ছে 2001 সালের 30শে জুন প্রবাদ প্রতিম রাজনীতিবিদ এম করুণানিধিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল জয়ললিতার পুলিশ, এবং রীতিমতো করুণানিধিকে চ্যাংদোলা করে নিয়ে গেছিল পুলিশ। সেটা একদম গোটা জাতীয় রাজনীতিতে একটা দৃশ্য হয়ে গেছিল। তখন সদ্য টেলিভিশনের বারবারন্ত শুরু হয়েছে এবং ঘরে ঘরে সেই দৃশ্য দেখা হয়েছিল যে একটা বৃদ্ধ রাজনীতিককে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ওইভাবে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এবার এম করুণানিধি হচ্ছে উদয়নিধি স্টালিনের ঠাকুরদা, সুতরাং ওই স্টালিনদের ফ্যামিলিতে বা ডিএমকের মূল ফ্যামিলিতে এরকম পুলিশের পৌঁছানো এবং তুলে নিয়ে আসার ঘটনা ঘটে, এবং উদয়নিধি স্টালিনের গ্রেফতারি নিয়ে তেমন কোনো দৃশ্য তৈরি হয়নি। আর স্টালিন গ্রেফতারিকে তেমন গুরুত্বও দেননি। তিনি বলেছেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এটা একটা নাটক, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। ডিএমকে সবাই বলছে যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, এটা একটা নাটক, স্টালিনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। ঘটনা হচ্ছে স্টালিন যদি কোনো রকম উগ্র প্রাদেশিক মন্তব্য করে গ্রেফতার হতেন, তাহলে তিনি সেটাকে রাজনৈতিকভাবে এনক্যাশ করতে পারতেন। তার বিরুদ্ধে এমন একটা মন্তব্যের অভিযোগ উঠেছে যে সেটাকে আর রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানো যাচ্ছে না। তার কারণ তিনি যাকে আক্রমণ করেছেন তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তিনি একজন অভিনেত্রী, তার সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর বন্ধুত্বের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তার বন্ধুকে আক্রমণ করা, এটা তামিলনাড়ুর জেনজি মেনে নিতে পারছে না। আর পুলিশে যে অভিযোগ হয়েছে, পুলিশে উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে যে ধারাগুলো আনা হয়েছে, যদিও তিনি জামিন পেয়ে গেছেন, সেই ধারাগুলো খুব একটা স্বস্তিদায়ক নয় ওই লেভেলের একজন পলিটিশিয়ানের ক্ষেত্রে। কি ধারা দেওয়া হয়েছে? বিএনএস এর 79 মানে 79 নম্বর ধারা অনুযায়ী একজন নারীর সম্ভ্রমে আঘাত, বিএনএস এর 196 নম্বর ধারা অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধানো, বিএনএস এর 296 বি ধারা অনুযায়ী জনসমক্ষে অশ্লীল মন্তব্য করা, বিএনএস এর ধারা 192 অনুযায়ী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা, বিএনএস এর 352 ধারা অনুযায়ী শান্তি ভঙ্গে ইচ্ছাকৃত অপমান করা, আরও আছে। এবার বিএনএস এর 61 নম্বর ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্র করা, বিএনএস এর 351 নম্বর বি ধারা অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শন করা। তামিলনাড়ুর মহিলা নিগ্রহ প্রতিরোধ আইনের 4th ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ইনফরমেশন টেকনোলজি আইনের 67 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটা কেন, এই ধারাটা কেন প্রয়োগ করা হলো? ইনফরমেশন টেকনোলজির আইনের 67 নম্বর ধারাটা কেন প্রয়োগ করা হলো? তার কারণ হচ্ছে এই যে উদয়নিধি স্টালিনের বক্তৃতাটা, ওই বিশেষ পজ, জনতার মধ্যে থেকে তৃষার নাম নেওয়া এবং উদয়নিধি স্টালিনের পজ, এই পজ নিয়ে তার একটা ডুয়াল মিনিং মন্তব্য করার যে অভিযোগ উঠছে, এটা পুরোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাই এই ধারাটাও তার বিরুদ্ধে আনা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর চেয়ে অনেক বড় অনেক আক্রমণাত্মক, অনেক উগ্র মন্তব্য তিনি অতীতে করেছেন, কিন্তু তিনি এইভাবে বিপদে পড়েননি, এইভাবে তাকে গ্রেফতার করা হয়নি। অতীতে তিনি কি করেছিলেন? উদয়নিধি স্টালিনের মন্তব্যের জন্য এখন তামিলনাড়ু জুড়ে বিতর্ক হচ্ছে, জেনজি ছিছি করছে, কিন্তু এর চেয়ে অনেক উগ্র মন্তব্য, অনেক আক্রমণাত্মক, অনেক বিতর্কিত মন্তব্য তিনি অতীতে করেছেন এবং তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছে। তার সবচেয়ে বিতর্কিত মন্তব্য হচ্ছে সনাতন ধর্মকে নিয়ে। তিনি 2023 সালে বলেছিলেন একটা অনুষ্ঠানে গিয়ে, যেভাবে ডেঙ্গি, ম্যালেরিয়া, কোভিডকে নির্মূল করা হয়েছে সেভাবেই সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। এবার এই নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বিজেপি অভিযোগ করেছিল যে সনাতন ধর্মকে নির্মূল করার নামে আসলে গণহত্যায় উস্কানি দিচ্ছেন উদয়নিধি স্টালিন, এবং তারপর দেশ জুড়ে উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সুপ্রিম কোর্ট গভীর পর্যবেক্ষণ দেয়। উদয়নিধি স্টালিন বলতে চেয়েছিলেন তিনি সনাতন ধর্ম বলতে জাতিভেদ প্রথাকে নির্মূল করার কথা বলেছে, কিন্তু সেই বিতর্ক সেখানে থামেনি। এবার মজার ব্যাপার হচ্ছে বা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে উদয়নিধি স্টালিনের এই মন্তব্যের জেরে তামিলনাড়ুতে ডিএমকের কোনো রাজনৈতিক ক্ষতি হয়নি। 2024 নির্বাচনে ডিএমকে ভালোই ভোট এবং সিট পেয়েছিল, বিজেপি দাঁত কাটতে পারেনি।
এবং আরও তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এইবারের নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও, টিভিকে ক্ষমতায় আসার পরেও উদয়নিধি স্টালিন নিজের সনাতন ধর্মের বিরুদ্ধে অবস্থান বা সনাতন ধর্ম নিয়ে যে মন্তব্য করেছিলেন সেখান থেকে এক চুল সরেননি। তিনি তামিলনাড়ুর বিরোধী দলনেতা হিসেবে প্রথম বক্তৃতায় তামিলনাড়ু বিধানসভায় আবার বলেছেন সনাতন ধর্মকে বন্ধ করে দেওয়া, অ্যাবলিশ করে দেওয়া উচিত, শেষ করে দেওয়া উচিত। এছাড়াও এই সনাতন ধর্ম ছাড়াও তিনি সংস্কৃতকে মৃত ভাষা বলেছিলেন। কেন্দ্রীয় সরকার সংস্কৃত ভাষার পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ করেছে, তার একদম সমালোচনা করে তিনি সংস্কৃতকে মৃত ভাষা বলেছিলেন, তা নিয়েও প্রচণ্ড বিতর্ক হয়েছে। তার মানে অতীতে বহুবার তিনি বিভিন্ন রকম ভুলভাল মন্তব্য বা বিতর্কিত মন্তব্য বা ইচ্ছাকৃত বিতর্কিত মন্তব্য করেছেন এবং তা নিয়ে রাজনৈতিক আলোড়ন হয়েছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে। কিন্তু এইভাবে রাজনৈতিক বেকায়দায় কোনোদিন তাকে পড়তে হয়নি, যেখানে সেখানে তাকে বলতে হচ্ছে, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। অতীতে সেই মন্তব্যগুলোকে তিনি দায় নিতেন এবং তার থেকে রাজনৈতিক ফায়দা তুলতেন। এইবার প্রথম হলো যে তাকে রাজনীতির বেকায়দায় মানে চোরাবালিতে পড়ার মতো পরিস্থিতি হলো এবং তাকে বলতে হলো তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। কারণ হচ্ছে জেন জি এই মন্তব্যের প্রতিবাদ করছে, জেন জি তার এই ধরনের মন্তব্য পছন্দ করছে না এবং জেন জি যে শুধু বিজেপি বিরোধী এই মিথ যেটা তৈরি হচ্ছিল সেটা তামিলনাড়ুতে এই 4 আগস্টের ঘটনায় ভেঙে গেল। তার কারণ হচ্ছে জেন জি একটা নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করে ফেলতে পারলো যে আমাদের প্রজন্ম যে যে জিনিসগুলোকে খারাপ মনে করে সেই জিনিসগুলোর জন্য আমরা প্রতিবাদ করব এবং যে রাজনৈতিক দলই থাকুক আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের কামানের মুখটা যে কোনো দিকে ঘুরে যেতে পারে। তাই জেন জি নিয়ে চিন্তা করার সময় এখন সব রাজনৈতিক দলের এসে গেছে। যদি বিজেপির এসে গিয়ে থাকে তাহলে ডিএমকেরও এসে গেছে। এটা এখন সব রাজনৈতিক দলের কাছেই একটা ওয়েক আপ কল, তাদেরকে নিজেদেরকে বদলাতে হবে।